হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটি থেকে এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। আজকে আমরা করছি ইউনিট 3 এর প্রথম অধ্যায় তড়িৎ চুম্বকত্ব। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। প্রথমত আমরা এই তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের এমসিকিউগুলো সমাধান করার আগে দেখে নিব এই অধ্যায় থেকে যে যে ফর্মুলাগুলো আমাদের খুব কাজে লাগতে পারে সেগুলো সব একবার আমরা কুইক রিক্যাপ করে নিই, তাতে তোমাদের কিছুটা সুবিধা হবে। তাহলে প্রথমত এই তড়িৎ চুম্বকত্ব অধ্যায় যখন আমরা স্টার্টিং করব, প্রথমেই আমাদের জেনে নিতে হবে চৌম্বক ক্ষেত্র বলতে আমরা কি বুঝি। কোনো একটা চুম্বকের বা তড়িৎবাহী তারের চারিদিকে যে অঞ্চল পর্যন্ত চৌম্বক প্রভাব অনুভূত হয় তাকেই আমরা কি বলবো, চৌম্বক ক্ষেত্র। কোনো চুম্বকের বা তড়িৎবাহী তারের চারিদিকে যে অঞ্চল পর্যন্ত চৌম্বক প্রভাব অনুভূত হয় তাকে আমরা বলবো চৌম্বক ক্ষেত্র। ধরলাম এইটা যদি আমাদের তড়িৎবাহী তার হয়, এই তড়িৎবাহী তারের এই চারিদিকে যে অঞ্চল পর্যন্ত আমাদের চৌম্বক বল বা প্রভাব অনুভূত হবে তাকে আমরা বলবো চৌম্বক ক্ষেত্র। এইবার স্যার এই চৌম্বক ক্ষেত্রের মান আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের মানটা নির্ণয় করা প্রয়োজন। এই মান নির্ণয় করার জন্য আমাদের কাছে আছে বায়সাভার সূত্র। এই হলো আমাদের কাছে একটা তড়িৎবাহী তার। এই তড়িৎবাহী তারের ক্ষুদ্র একটি অংশ যদি আমরা ডেল এল ধরে নিই, এই ডেল এল থেকে আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার সূত্র দিয়েছেন বায়সাভার। এই সূত্র অনুযায়ী কী বলা হয়? বায়সাভার সূত্র অনুযায়ী কোনো তড়িৎবাহী তারের একটি ক্ষুদ্র অংশ ডেল এল এর ধরুন নিকটবর্তী কোনো বিন্দু পিতে, এই যে নিকটবর্তী বিন্দু পি, এই পিতে চৌম্বক ক্ষেত্রের মান কি হয়? এই ডেল এল অংশের ধরুন আমাদের এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মান আমরা প্রথমত ধরে নেব এটাকে ডেল বি, কারণ আমরা ক্ষুদ্র অংশের জন্য বের করেছি, তাই চৌম্বক ক্ষেত্রটাকে ধরে নেব ডেল বি, ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মান। এই ডেল বি সমানুপাতি হবে ডেল এল, অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্রের মান তারের এই যে ক্ষুদ্র অংশ ধরেছি তার দৈর্ঘ্যের সমানুপাতি। আবার ডেল বি সমানুপাতি হবে আই, কারেন্ট এর মধ্যে দিয়ে যে প্রবাহিত হবে তারও সমানুপাতি। ডেল বি সমানুপাতি 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। দূরত্ব যত বাড়বে চৌম্বক ক্ষেত্রের মান তত কমবে। আবার ডেল বি সমানুপাতি হবে সাইন থিটা। থিটা স্যার কোনটা? এই ডেল এল ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হলো থিটা। ডেল এল সমানুপাতি সাইন থিটা। তাহলে সম্পূর্ণ সূত্রটা কি হবে? ডেল বি সমানুপাতি আই ডেল এল সাইন থিটা বাই r²। এবার এই সমানুপাতি চিহ্ন যদি আমরা তুলে দিই তাহলে একটা কনস্ট্যান্ট নেব কে। এই যে কে এর মান সেটা এই ক্ষেত্রে আমাদের কি হবে? μ0/4π। ঠিক আছে, যেমন আমরা ইলেকট্রিক ফিল্ডে এর কুলম্বের যে সূত্র সেখানে কে একটা ধ্রুবক পড়েছিলাম, সেই ক্ষেত্রে কে এর মান ছিল 1/4πε0। এইখানে কে এর মান হবে μ0/4π কমন। এবং এই সূত্রের যে ভেক্টর রূপ, হ্যাঁ ভেক্টর রূপে যদি আমরা এই সূত্রটাকে লিখি তাহলে কি হয়? μ0/4π আই ডেল এল ক্রস আর ক্যাপ। আইটা তো আমাদের ভেক্টর রাশি না, তাহলে এই যে ডেল এল সাইন থিটা আছে সেটা কার সঙ্গে ক্রস প্রোডাক্ট করবে? সেটা করবে ইউনিট ভেক্টর আর এর সঙ্গে। এবার ইউনিট ভেক্টর আর ক্যাপকে তুলে যদি আমরা আর ভেক্টরটাকে লিখি তাহলে হয়ে যাবে আর ভেক্টর বাই আর কিউব, কারণ একটা ইউনিট ভেক্টর এ ক্যাপ সমান হয় এ ভেক্টর বাই তার মান। অতএব এই আর ইউনিট ভেক্টরের জায়গায় আমি লিখতে পারি আর ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর বাই তার মান। তাহলে এই আর ভেক্টরের জায়গায় যখন আর ইউনিট ভেক্টরের জায়গায় যখন আমরা এটা ভ্যালু পুট করব তাহলে এটা হয়ে যাবে আর ভেক্টর বাই আর কিউব কমন। আচ্ছা, এই ভেক্টর রূপটা কখনো কখনো এমসিকিউ এ থাকতে পারে, তাই আমি এটা লিখে দিয়েছি। এবার এই যে μ0, একে কি বলা হয়? শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা। μ0কে আমরা কি বলবো? শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা। এর মান কত হয় স্যার? এর মান হয় μ4π × 10⁻⁻7 ওয়েবার এম্পিয়ার -1 মিটার -1। যদি আমরা একে হেনরি এককে লিখি তাহলে 4π × 10⁻7 হেনরি মিটার -1। ওকে, এখন আমরা জানবো এই যে চৌম্বক ক্ষেত্র আমরা বের করলাম এর একক কী হয় স্যার, এর মাত্রা কী হয় স্যার। এর একক বের করার জন্য আমাদের অন্য একটা রাশিমালার সাহায্য নিতে হবে, সেটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স কি? ম্যাগনেটিক ফ্লাক্স ফাই সমান হয় চৌম্বক ক্ষেত্র ইন্টু ক্ষেত্রফল, অর্থাৎ কোনো একটা এরিয়া বা জায়গায় যত চৌম্বক বলরেখা নির্গত হবে সেটাকে আমরা কি বলবো? ম্যাগনেটিক ফ্লাক্স। ফাই ইজ ইকুয়াল টু BA।
এবার এখান থেকে আমরা বলতে পারি বি ইজিক্যাল টু ফাই বাই এ। ফাই ম্যাগনেটিক ফ্লাক্সের যে একক সেটা হয় কি ওয়েবার, আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ওয়েবার মিটার -2, এটাকেই আমরা বলবো টেসলা। তাহলে বি এর একক নির্ণয় করার জন্য আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের সাহায্য নিয়ে থাকি ওয়েবার মিটার -2, অথবা একে আমরা কি বলে থাকি টেসলা। এবার বি এর মাত্রা নির্ণয় করার জন্য আবার আমরা সাহায্য নিব চুম্বক বল বা লরেঞ্জ বলের। সেটা সমান সমান কি হয়, এফ ইজিক্যাল টু কিউ ভি বি, অর্থাৎ ভি গতিবেগে বি চুম্বক ক্ষেত্রের মধ্যে কিউ আধান প্রবেশ করলে তার উপর যে বল প্রযুক্ত হয় সেটা হলো এফ ইজিক্যাল টু কিউ ভি বি। ওকে, যখন আমাদের থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, বি ইজিক্যাল টু এখান থেকে তাহলে আমরা বের করতে পারবো এফ বাই কিউ ভি। এবার এফ এর মাত্রা আর কিউ ভি এর মাত্রা বসালেই আমরা বি এর মাত্রা পেয়ে যাব কমন। এটা হলো তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 এফ এর মাত্রা অর্থাৎ বলের মাত্রা, কিউ এর মাত্রা হলো আইটি, আর ভি এর মাত্রা অর্থাৎ বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1। এগুলোকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এইটা। দেখো টি এখানে পাওয়ারে 1 আর এখানে টি পাওয়ারে -1, তাহলে টিও কেটে গেল, এই টি এর সঙ্গে এইটি কেটে যাবে, তাহলে এম থাকবে, টি টু দি পাওয়ার -2 থাকবে, আর এই আইটা চলে যাবে উপরে। তাহলে আই মাইনাস আর এল যেটা ছিল সেটাও কেটে যাবে, এই এল এর সঙ্গে এটাও কেটে যাবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের যে মাত্রা সেটা আমরা পাচ্ছি এম টি টু দি পাওয়ার -2 আই -1। এরপর আমরা চলে যাব নেক্সট স্লাইডে। এরপর আমরা দেখছি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করার জন্য আমরা দুটো রাশিমালা ব্যবহার করব। একটা হলো ডান হাতের মুষ্টি নিয়ম আর ম্যাক্সওয়েলের কক স্ক্রু নিয়ম। ডান হাতের মুষ্টি নিয়মে কিভাবে আমরা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করতে পারি, এই হলো একটা তড়িৎবাহী তার, এর মধ্য দিয়ে কারেন্ট যদি নিচের থেকে উপরের দিকে যায় তাহলে আমরা কি করব, আমাদের যে বুড়ো আঙুল, ডান হাতের এই যে বুড়ো আঙুলকে তড়িৎ প্রবাহের অভিমুখে রাখবো এবং বাকি আঙুলগুলোকে এইভাবে কার্ল করব বা ঘোরাবো, তাহলে আমাদের বলরেখার ডাইরেকশন কি হবে, এই অভিমুখে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের একটা তড়িৎবাহী তার, এই তড়িৎবাহী তারের নিচ থেকে উপরের দিকে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, কমন আই কারেন্ট প্রবাহিত হচ্ছে নিচ থেকে উপরের দিকে। তাহলে আমরা যদি আমাদের এই বুড়ো আঙুলকে এই তড়িৎ প্রবাহের অভিমুখে রাখি তাহলে এখানে প্রথমত বলরেখাগুলো আমরা নির্ণয় করব। বলরেখাগুলো কিভাবে হবে, তাহলে এই অভিমুখে। হ্যাঁ, বলরেখাগুলো হলো এই অভিমুখে আমাদের চৌম্বক বলরেখাগুলো আছে। এইবার বলরেখার যে ডাইরেকশন সেটাই হয় চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন। তাহলে এইখানে বলরেখাগুলো কোন দিকে যাচ্ছে, ভিতরের দিকে, এই প্রান্তে। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে ক্রস। অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্রকে বোঝানোর জন্য আমরা ক্রস ব্যবহার করব। এবং এই প্রান্তে বলরেখাগুলো দেখো এইভাবে বেরিয়ে আসছে, এখানে বেরিয়ে আসছে। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, ডট। বহির্মুখী চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব, ডট। আচ্ছা, এটা গেল বলরেখার সাপেক্ষে। এইবার সবসময় কি স্যার আমরা বলরেখা দিয়ে এই চৌম্বক ক্ষেত্র বের করব, না, আমরা সরাসরি চৌম্বক ক্ষেত্রের অভিমুখটাই বের করব। মনে করো আমাদের এই তড়িৎবাহী তারের ডান প্রান্তে, এই প্রান্তে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ প্রয়োজন অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখে এই বুড়ো আঙুলকে রাখবো এবং দেখব এই আমাদের বাকি আঙুলগুলো কোন দিকে কার্ল করছে। যদি ভিতরের দিকে কার্ল করে তাহলে আমাদের এইখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হয়ে যাবে ভিতরের দিকে, একে আমরা ক্রস দিয়ে প্রকাশ করি। এবং যদি আমাদের এই দিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ প্রয়োজন হয় তাহলে তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখে আঙুলকে রাখবো এবং আমরা আঙুলগুলোকে ঘুরিয়ে এই পারে নিয়ে আসবো, কমন উল্টো দিক থেকে করব না, আমরা হচ্ছে এইখান থেকে ঘুরিয়ে এপারে নিয়ে আসবো, কারণ বুড়ো আঙুলকে সবসময় তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখে রাখতে হবে। তাহলে এইখানে আমাদের আঙুলগুলো বাইরের দিকে আসছিল, অতএব চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে ডট, একে আমরা অর্থাৎ বাইরের দিক বোঝানোর জন্য ডট ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখব ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়মের সাহায্যে কীভাবে আমরা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করতে পারি। এখানেও সর্বপ্রথম আমরা বলরেখার অভিমুখ দেখে নেব, এরপরে ডেল এল ক্রস আর যেটা আমরা চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন সরাসরি নির্ণয় করতে পারি সেটা দেখব। তাহলে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম কী বলা হয়, যে কোনো তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখে কোনো একটা স্ক্রুকে, কর্ক স্ক্রু অর্থাৎ স্ক্রুকে যদি আমরা প্রবেশ করাতে চাই তাহলে কোন ডাইরেকশানে আমাদের এই কর্কটাকে ঘোরাতে হবে। এইভাবে ধরলাম আমাদের এই তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখ নিচ থেকে উপরের দিকে, তাহলে আমরা যদি এইখানে একটা স্ক্রুকে ওই প্রবাহের অভিমুখে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এই অভিমুখে ঘোরাতে হবে, এই অভিমুখে, তাই না? এই অভিমুখে ঘোরালে তো বাইরে আসবে, এই অভিমুখে ঘোরাবো, তাহলে এই অভিমুখে ঘোরাচ্ছি, তাই না? এই অভিমুখে। তাহলে এখানেও দেখো বলরেখাগুলো এইভাবে হচ্ছে, ঠিক আছে?
তাহলে এগুলো বলরেখার ডাইরেকশন। তাহলে বলরেখার ডাইরেকশন দিয়েও বলা যায় যে এইখানে বলরেখাগুলো অন্তর্মুখী, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডও হবে অন্তর্মুখী। এইখানে বলরেখাগুলো বহির্মুখী, তাহলে এখানেও ম্যাগনেটিক ফিল্ডে এখানে হবে বহির্মুখী। কিন্তু আমরা বের করব ডেল এল ক্রস আর ব্যবহার করে। তাহলে সেটা কি স্যার, এই যে তড়িৎ প্রবাহী তার, এইখানে ক্ষুদ্র একটা অংশ আমরা ডেল এল নিয়েছি, অর্থাৎ এটা শুধুমাত্র কিন্তু ম্যাথ সলভ করার জন্য এটা আমাদের কাজে লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই অংশটা আমরা ডেল এল নিয়ে থাকি। এখান থেকে আর দূরত্বে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাই। তাহলে কি করব, ডেল এল ক্রস আর, অর্থাৎ ডেল এল থেকে আর এর দিকে আমরা কি করব, আমাদের স্ক্রুটাকে ঘোরাবো। তাহলে স্ক্রুটা ভিতরের দিকে অথবা বাইরের দিকে বেরিয়ে আসবে, সেটাই হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। কমন হয় স্ক্রুটা ভিতরের দিকে যাবে, নয়তো বাইরের দিকে আসবে। এবার ডেল এল ক্রস আর, ডেল এল থেকে আর এর দিকে আমরা স্ক্রুটাকে ঘোরাবো। এই হলো ডেল এর ডাইরেকশন এদিকে, আর ডাইরেকশন এদিকে। ডেল এর ডাইরেকশন এদিকে, যেদিকে কারেন্ট যাচ্ছে, আমরা যেহেতু রুজু তার নিয়েছি। তাহলে ডেল এল ক্রস আর যদি করি, ডেল এল থেকে আর এর দিকে যদি আমরা স্ক্রুটাকে ঘুরাই, ডেল এল থেকে আর এইভাবে, এইভাবে ডেল এল ক্রস আর, তাহলে এটা দেখো স্ক্রুটা ভিতরের দিকে যাচ্ছে। ভিতরের দিকে গেলে এই প্রান্তে ম্যাগনেটিক ফিল্ড হবে আমাদের ভিতরের দিকে, অর্থাৎ অন্তর্মুখী। একে আমরা ক্রস দিয়ে প্রকাশ করব। তাহলে এদিকে অন্তর্মুখী হলে এদিকে নিশ্চয়ই বহির্মুখী হবে। তাহলে এইভাবে আমরা ডেল এল ক্রস আর ব্যবহার করে সরাসরি ম্যাক্সওয়েলের কক স্ক্রু নিয়ম ব্যবহার করে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে পারি। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব চৌম্বক প্রাবল্য কী। কোনো পদার্থের কোনো বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র ও ওই পদার্থের চৌম্বক ভেদ্যতার অনুপাতকে ওই বিন্দুতে চৌম্বক প্রাবল্য বলা হয়। অর্থাৎ আমরা এই যে ম্যাগনেটিক ফিল্ডের মান নির্ণয় করলাম, সেখান থেকে আমরা এবার চৌম্বক প্রাবল্যে যাব। চৌম্বক প্রাবল্য কি, চৌম্বক ক্ষেত্র এবং যে পদার্থের জন্য আমাদের এই ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে বলবে তার চৌম্বক ভেদ্যতার অনুপাত। চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক ভেদ্যতার যে অনুপাত, তাকে বলা হয় চৌম্বক প্রাবল্য। একে আমরা এইচ দিয়ে প্রকাশ করে থাকি। অতএব এইচ ইজিক্যাল টু বি বাই মিউ। এর একক কী হবে, এম্পিয়ার পার মিটার। 1 এম্পিয়ার পার মিটার সমান সমান, অর্থাৎ এটা এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে এর একক হয়, চৌম্বক প্রাবল্যের একক হয় কি, ওরস্টেড। 1 এম্পিয়ার পার মিটার ইজিক্যাল টু 4 পাই ইন্টু 10⁻³ ওরস্টেড। এটা আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে কাজে লাগবে। ঠিক আছে, 1 এম্পিয়ার পার মিটার ইজিক্যাল টু 4 পাই ইন্টু 10⁻³ ওরস্টেড। আচ্ছা, এরপরে আমরা এই যে বাইসাভার্ট সূত্রের গাণিতিক রাশিমালাটি দেখেছিলাম। এবার আমরা দেখব বাইসাভার্ট সূত্রের প্রয়োগ, কোন কোন ক্ষেত্রে বাইসাভার্ট সূত্র প্রয়োগ করে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মান নির্ণয় করতে পারি। আগে তো আমরা একটা তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশের জন্য, তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশের জন্য শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের যে মান সেটা নির্ণয় করেছি। এইবার আমরা দেখব টোটাল তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কীভাবে নির্ণয় করব। তাহলে যদি সসীম দৈর্ঘ্যের তার হয়, সেই ক্ষেত্রে এর যে রাশিমালাটা আমরা পাই, আমাদের এইটা মনে রাখতে হবে, বি ইজিক্যাল টু μ0/4 পাই আই বাই আর সাইন θ1 প্লাস সাইন θ2। θ1 θ2 হচ্ছে এই আমাদের যে আর ভেক্টর, সেটা এই উপরের প্রান্ত আর নিচের প্রান্তের সঙ্গে যে অ্যাঙ্গেল করে থাকে সেটা। একটাকে যদি পজিটিভ ধরি, একটাকে নেগেটিভ ধরতে হবে। কমন এবার যদি অসীম দৈর্ঘ্যের তার হয়ে যায়, সেই ক্ষেত্রে ফর্মুলার তো এটাই, কিন্তু এইখানে θ1 θ2টা শুধু পরিবর্তন হয়ে যায়। অসীম দৈর্ঘ্যের তারের জন্য θ2টাও হবে 90 ডিগ্রি এবং θ1টাও হবে 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমাদের যে মান, অর্থাৎ সাইন 90 ডিগ্রি এর মানও 1 এবং সাইন 90 ডিগ্রির মানও 1, 1 করলে যোগ করে 2 হয়ে যাবে। সেই জন্য এখানে এসেছে 2 I/r, μ0/4 পাই 2I/r। এবার যদি অর্ধ অসীম তার হয়, সেই ক্ষেত্রে একটা হবে 90 ডিগ্রি, একটা হবে 90 ডিগ্রি আর একটা হবে 0 ডিগ্রি। এইখানে যে অ্যাঙ্গেলটা θ2 হয়, এটা যদি নিচে চলে আসে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে 0 ডিগ্রি। এটা যদি অর্ধ অসীম হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের অর্ধ অসীম তার। তাহলে θ2 তো নেই, θ2 কী হয়ে গেছে, 0 হয়ে গেছে। এটা হলো 0 আর এটা হবে অর্ধ অসীম, তাহলে এটা হবে 90 ডিগ্রি। একটা 90 ডিগ্রি, একটা 0। সেই ক্ষেত্রে পাবো আমরা শুধু 0 ডিগ্রির জন্য 0 আর 90 ডিগ্রির জন্য 1। সেই ক্ষেত্রে যে মান সেটা হয়ে যায় আমাদের μ0/4 পাই I/r। কমন এই গেল আমাদের দীর্ঘ সসীম তার, অসীম তার এবং অর্ধ অসীম তারের জন্য বাইসাভার্ট সূত্রের যে রাশিমালা সেগুলো। ওকে, এবার যদি বৃত্তাকার হয়, বৃত্তাকার কোনো লুপ, তার জন্য কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র বৃত্তাকার লুপের, সেটা হয় μ0/2r ইন্টু আই বা μ0I/2r। ওকে, এবার যদি অক্ষের উপর, এটা যদি আমাদের এই যে বৃত্তাকার লুপ, তার অক্ষের উপর x দূরে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে রাশিমালাটা একটু বড়, μ0I/2 r² বাই r² প্লাস x² 3/2।
কমন। তাহলে এই রাশিমালাগুলো সবগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো সেগুলো সহজে করতে পারবো। এরপর আমরা দেখব এম্পিয়ারের বদ্ধপথ সূত্র। এই এম্পিয়ারের বদ্ধপথ সূত্র কি স্যার? এই এম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যেও আমরা চৌম্বক ক্ষেত্রের মান বিভিন্ন ইলেকট্রিক্যাল যে সরঞ্জাম সেই ক্ষেত্রে নির্ণয় করতে পারি। এখানে কি বলা হয়েছে? চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটি পথ সমাকলনের মান হলো ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ ও শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের। এই হলো একটা আমাদের তড়িৎ প্রবাহিতা, তার মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে সর্বপ্রথম আমরা এখান থেকে আর দূরত্বে পি বিন্দুকে কেন্দ্র করে একটা বদ্ধপথ কল্পনা করব। এই হলো আমাদের একটা বদ্ধপথ। হ্যাঁ, তাহলে চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ দ্বারা এই হলো আমাদের বদ্ধপথ, এবং এখানে যেহেতু আই কারেন্ট প্রবাহিত হবে তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এটা হলো চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটি পথ সমাকলনের মান। তাহলে এটা হলো আমাদের চৌম্বক ক্ষেত্র ভেক্টর এবং এর পথ সমাকলন অর্থাৎ লাইন ইন্টিগ্রেশন ডিএল। তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন যেহেতু বদ্ধ বি ডট ডিএল ইজিক্যাল টু কী হবে? পথ সমাকলনের মান হলো ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ ও শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের। শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতাকে আমরা কি বলবো? মিউ নট, এবং তড়িৎ প্রবাহ আই। তাহলে এই গেল আমাদের এম্পিয়ারের বদ্ধপথ সূত্র। এই সূত্রের সাহায্যেও আমরা এই অসীম দৈর্ঘ্যের যে তড়িৎ প্রবাহী তার, যার জন্য আমরা বায়ু-সাভার্ট সূত্র প্রয়োগ করে ম্যাগনেটিক ফিল্ডের মান নির্ণয় করেছি, এখানেও আমরা সেম করতে পারবো। ধরলাম এই তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছিল, আমরা পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব। তাহলে আমাদের এই যে এই বদ্ধপথের ক্ষুদ্র একটা অংশ আমরা নিয়েছি ডেল। এইখানে এই ডেল এবং ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশান তাদের মধ্যে যে অ্যাঙ্গেল থিটা সেটা হবে 0 ডিগ্রি, তারা পরস্পর সমান্তরাল। ওকে, আমরা এটা ম্যাক্সওয়েল ক্রক-স্কোয়ার নিয়ম অথবা ডানাতের মুষ্টি নিয়ম প্রয়োগ করে বের করতে পারবো। এবার দেখো, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজিক্যাল টু মিউ নট আই, কারণ এখানে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এবার এদের যদি ডট প্রোডাক্ট করে দিই তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজিক্যাল টু কস 0 ডিগ্রি, কারণ থিটা হলো আমাদের কত? 0 ডিগ্রি, ইজিক্যাল টু মিউ নট আই। এবার কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এখানে থাকলো 1, বিটা কনস্ট্যান্ট, সেটা চলে আসলো বাইরে। এবার ডিএল এর ইন্টিগ্রেশন করলে আমরা কী পাবো? এই টোটাল বদ্ধপথের যে লাইন ইন্টিগ্রেশন সেটা কত? 2 পাই আর, অর্থাৎ বি ইন্টু হবে এটা 2 পাই আর ইজিক্যাল টু মিউ নট আই। এখান থেকে আমরা সহজে বি বের করে নেব, বি ইজিক্যাল টু মিউ নট আই বাই 2 পাই আর। এবার এটাকে যদি 4 পাই রূপে লিখতে চাই তাহলে আমরা কী করবো? এটাকে 4 পাই করে দিলাম, তাহলে এখানে একটা 2 গুণ করতে হবে, এটা হলো 2i বাই আর। তাহলে এই ছিল আমাদের এম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে কোনো একটা তড়িৎবাহী তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান মিউ 0 বাই 4 পাই 2i বাই আর। আর যেটা আমরা বায়ু-সাভার্ট সূত্রের সাহায্যে করেছিলাম সেই ভ্যালুটাও কিন্তু একই, মিউ নট বাই 4 পাই 2i বাই আর। এছাড়া আমরা এই এম্পিয়ারের বদ্ধপথ সূত্রকে বিশেষ করে সলিনয়েড ও টরয়েড, এই দুটো যে ইলেকট্রিক্যাল সরঞ্জাম সেখানে ব্যবহার করব। এই দুটোই ক্ষেত্রেই আমাদের জন্য সলিনয়েডের জন্য এর অক্ষ বরাবর চৌম্বকক্ষেত্র এবং টরয়েডের জন্য এর অক্ষ বরাবর যে চৌম্বকক্ষেত্র তার গাণিতিক যে মান সেটা সমান হয়। বি ইজিক্যাল টু মিউ নট এন বা আর, এটাও বি ইজিক্যাল টু মিউ নট এন আই কমন, বি ইজিক্যাল টু মিউ নট এন আই। এক্ষেত্রে এন ইজিক্যাল টু কী হবে? এন ইজিক্যাল টু ক্যাপিটাল এন বাই এল, যেখানে এন হলো প্রতি একক দৈর্ঘ্যে পাকের সংখ্যা, এন হলো এখানে যতগুলো মোট পাক আছে, হ্যাঁ, আর এন হলো এই সলিনয়েডের দৈর্ঘ্য কমন। আর টরয়েডের ক্ষেত্রে কী হবে? টরয়েডের ক্ষেত্রে এই স্মল এন প্রতি একক দৈর্ঘ্যে পাকের যে সংখ্যা, টোটাল পাক ক্যাপিটাল এন, এবং টরয়েডের যে পরিধি 2 পাই আর। ঠিক আছে, তো ডিফারেন্স এই জায়গায়, প্রতি একক দৈর্ঘ্যে যে পাকের সংখ্যা সেটা এখানে ক্যাপিটাল এন বাই এল, আর এখানে ক্যাপিটাল এন বাই 2 পাই আর, অর্থাৎ পরিধি। ঠিক আছে, এরপর আমরা দেখব চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ। চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথের ক্ষেত্রে আমাদের বলের জন্য যে রাশিমালা সেটা কি ছিল? এফ ই ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি, তাই না? এবার যদি আমাদের আহিত কণাটির বেগ হয় 0, অর্থাৎ স্থির কোনো আহিত কণা চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে তার উপর কি তাহলে কোনো বল প্রযুক্ত হবে? হবে না, কারণ ভি যদি 0 হয়ে যায় তাহলে সম্পূর্ণ রাশিমালাটা হয়ে যাবে 0, অর্থাৎ স্থির কোনো আধানের উপর চৌম্বক ক্ষেত্রে কোনো আধান প্রবেশ করলেও আধান থাকলে তার উপর কোনো চৌম্বক বল প্রযুক্ত হয় না, স্থির আধানের উপর চৌম্বক বল কাজ করে না। এইবার
দ্বিতীয় কন্ডিশন কি, যদি আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে প্রবেশ করে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন সেই ডাইরেকশনে যদি চৌম্বক কণাটি ভি বেগে প্রবেশ করে, তবুও কিন্তু আমরা কোনো ম্যাগনেটিক ফোর্স পাবো না। এফ ইজিক্যাল টু কিউ ভি বি সাইন থিটা। আমরা যদি ক্রস প্রোডাক্টকে ভেঙে দিই তাহলে ভি আর বি এর মধ্যে আসবে সাইন থিটা। এই থিটার উপরেও চৌম্বক বলের মান নির্ভর করে থাকে, তাই না? যদি থিটা শূন্য হয়ে যায়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এবং আয়তকণার যে গতি তার ডাইরেকশন যদি একই হয়, সেই ক্ষেত্রে থিটা হবে শূন্য। থিটা যদি শূন্য হয় তাহলে আমরা সেই ক্ষেত্রেও কোনো চৌম্বক বল পাবো না। তাহলে স্যার কোন ক্ষেত্রে চৌম্বক বল পাবো? শুধুমাত্র একটা কন্ডিশনেই চৌম্বক বল প্রযুক্ত হবে, যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এবং আহিতকণার গতিপথের ডাইরেকশন পরস্পর লম্বভাবে থাকবে। তাহলে আমরা দেখব আহিত কণাটি যখন চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে প্রবেশ করে, আমরা ধরবো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ডট অর্থাৎ বাইরের দিকে, এবং আহিত কণাটি যাচ্ছে অনুভূমিকভাবে এক্স অক্ষের দিকে, আর এটা হচ্ছে আমাদের ধরলাম এটা জেড অক্ষের দিকে, বাইরের দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে বাইরের দিকে, আহিত কণাটা যাচ্ছে এই দিকে। এই আহিত কণার উপর কোন দিকে বল প্রযুক্ত হবে এইটা বের করার জন্য এবার আমাদের ব্যবহার করতে হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ওকে, তাহলে এইখানে যে বল প্রযুক্ত হবে সেটা আমরা বুঝতে পারছি। কি বল প্রযুক্ত হবে? এফ ইজিক্যাল টু কিউ ভি বি সাইন থিটা। থিটা এখানে 90 ডিগ্রি লম্বভাবে যেহেতু প্রবেশ করেছে, তাহলে আমাদের বলটার মান হয়ে গেল এফ ইজিক্যাল টু কিউ ভি বি। এবার এর ডাইরেকশন স্যার কোন দিকে হবে? এর জন্য আমরা ব্যবহার করব ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। বামহস্ত নিয়ম কী বলা হয়? যে আমাদের তর্জনী, মধ্যমা এবং বুড়ো আঙুল একে পরস্পরের সমকোণে রাখা হলে, যদি আমরা আমাদের যে তর্জনী সেটাকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে এবং আমাদের যে আহিত কণার গতিবেগের অভিমুখে রাখি, তাহলে আহিত কণাটির উপর বুড়ো আঙুলটি যেদিকে থাকবে সেই দিক বরাবর বল প্রযুক্ত হবে। কমন? তাহলে আমরা কি করছি, এই যে আমাদের তর্জনী সেটাকে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনে রাখবো। চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে? বাইরের দিকে। তাহলে এই গেল আমাদের চৌম্বক ক্ষেত্র। আর আহিত কণাটি যাচ্ছে কোন দিকে? আহিত কণাটি যাচ্ছে হচ্ছে এই দিকে। তাহলে আমরা এই আঙুলটিকে রাখলাম এইদিকে। বোঝা গেছে? চৌম্বক ক্ষেত্র এই বরাবর, আহিত কণাটির গতিপথ এই বরাবর। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে নির্দেশ করেছে? নিচের দিকে। তাহলে এই বিন্দুতে পার্টিকুলার আমাদের যে চৌম্বক বল সেটা কোন দিকে প্রযুক্ত হয়েছে? নিচের দিকে। এবার যদি এইখানে আমরা নির্ণয় করি, এইখানে এখনও চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র হচ্ছে বাইরের দিকে। বাইরের দিকে আহিত কণাটার এবার গতিপথ এই বরাবর। তাহলে আহিত কণার গতিপথ হয়ে গেল আমাদের এই বরাবর। এটা বাইরের দিকে, এটা নিচের দিকে। এখন দেখো বুড়ো আঙুলটি কোন দিকে নির্দেশ করেছে? এই দিকে, এদিকে, তাই না? তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের এখানে চৌম্বক বলের যে ডাইরেকশন সেটা ভিতরের দিকে। তাহলে আমরা বুঝতে পারছি যে আহিত কণাটা যেটা অনুভূমিকভাবে যেতে চাইছিল সেটা এই চৌম্বক বলের জন্য একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ তার রাশিমালাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কিভাবে এটা নির্ণয় করব? তাহলে এইখানে যে চৌম্বক বল সেটা এফ ইজিক্যাল টু কিউ ভি বি, এবং কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য সবসময় প্রয়োজন হবে কোন বলের? অভিকেন্দ্র বলের। এবার এই অভিকেন্দ্র বল আসবে কোথা থেকে? এই চৌম্বক বল থেকে। অতএব কিউ ভি বি ইজিক্যাল টু হয়ে গেল এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমরা ভি স্কোয়ারের সঙ্গে এই ভি কেটে দেবো। তাহলে আর ইজিক্যাল টু আমাদের হয়ে যাবে এম ভি বাই কিউ বি। আর ইজিক্যাল টু এম ভি বাই কিউ বি। সহজেই আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারলাম। ওকে, এরপর আমরা দেখব চৌম্বক ক্ষেত্রের তড়িৎবাহী তারের উপর বল। এবার কোনো একটা আধান নয়, যদি তারের জন্য আমরা যখন কোনো একটা ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, সেই ক্ষেত্রে কত বল অনুভব করবে এই তারের প্রতি একক দৈর্ঘ্যে, সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে? তাহলে দেখো যে ধরলাম এই হচ্ছে আমাদের তড়িৎবাহী তার, এর মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। ধরলাম যে ডি কিউ আধান কোনো একটা সময় ডিটিতে ডিএল দৈর্ঘ্য অতিক্রম করেছে। ঠিক আছে? ডি কিউ আধান ডিটি সময়ে ডিএল দৈর্ঘ্য অতিক্রম করেছে। অতএব কারেন্ট সমান আমরা কি জানি? আধান বাই সময়, ডি কিউ বাই ডিটি। এবং যেহেতু আমাদের এখানে গতিবেগ, আধানের যে গতিবেগ সেটা নির্ণয় করা প্রয়োজন, তাই আমরা ভি নির্ণয় করব। ভি ইজিক্যাল টু কী হয়? দৈর্ঘ্য বাই সময়। ডিএল দৈর্ঘ্য ডিটি সময় অতিক্রম করেছে, তাই না? ডিএল দৈর্ঘ্য ডিটি সময় অতিক্রম করেছে, অতএব ভি ইজিক্যাল টু ডিএল বাই ডিটি। ঠিক আছে? আচ্ছা, এরপরে চৌম্বক বল ডিএফ, যেহেতু ক্ষুদ্র একটা আধান অংশের জন্য আমরা নির্ণয় করব, তাই এই চৌম্বক বলকে আমি বললাম ডিএফ ইজিক্যাল টু ডি কিউ ভি ইন্টু বি। ম্যাগনেটিক ফিল্ডের মান তো একই আছে, বি। আচ্ছা, এবার আমরা কি করছি? এই যে ভি এর যে রাশিমালা এটা, সেটা আমরা পুট করলাম। ডি কিউ ইজিক্যাল টু ডিএল বাই ডিটি ক্রস বি।
এরপর আমরা কি করলাম, ডি কিউ বাই ডিটি এটাকে এক জায়গায় রাখলাম এবং ডিএল ক্রস বি এক জায়গায় রাখলাম। ঠিক আছে, এবার ডি কিউ বাই ডিটি, এই যে ডি কিউ বাই ডিটি মানে আবার কি কারেন্ট, সেটা সমান সমান আই ডেল এল ক্রস বি। ঠিক আছে, তাহলে এটা ছিল আমরা ক্ষুদ্র তারের ক্ষুদ্র অংশের জন্য যে ফোর্স সেটা বের করলাম ডিএফ। সমস্ত তারের জন্য বল কী হবে, ইন্টিগ্রেশন অফ ডিএফ, অতএব ইন্টিগ্রেশন আই ডেল এল ক্রস বি। এবার এই ক্রস প্রোডাক্টকে ভাঙলে আমরা কী পাবো, বিআইএল সাইন থিটা বিআই ডিএল সাইন থিটা। ঠিক আছে, এবার এটাই গেল আমাদের এফ এর মান। হ্যাঁ, এবার নির্ভর করবে এফ এর মানটা কার উপরে, থিটার উপরে। যদি থিটা শূন্য হয়ে যায় তাহলে সমস্ত বলটা শূন্য হয়ে যাবে, কিন্তু যদি থিটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড এর ডাইরেকশন এবং ডিএল এর ডাইরেকশন সেটা যদি 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা এফ যেটা পাবো সেটা হচ্ছে বিআইএল বিল। ঠিক আছে, তাহলে এই গেল তড়িৎবাহী তারের উপর চৌম্বক বলের মান। এবার যদি এটা কোনো কুণ্ডলী হতো, সেই ক্ষেত্রে কিন্তু টর্ক উৎপন্ন হবে। যদি ধরলাম এই যে পি কিউ আর এস একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর মধ্য দিয়ে এই অভিমুখে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, এখানে কারেন্ট আসবে নিচের দিকে, আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে এটা। তাহলে দেখো যে আমাদের এই যে আর কিউ আর পিএস এই দুটো বাহুর ক্ষেত্রে ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পরস্পর সমান্তরাল। এই ক্ষেত্রে তাহলে অ্যাঙ্গেলটা কত, আর কিউ ও পিএস এই দুটো বাহুতে থিটা হয়ে গেল আমাদের 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে কোনো চৌম্বক বল পাবো কি, এই যে থিটা যদি 0 হয়ে যায় কোনো চৌম্বক বল আমরা পাবো না, 0। তাহলে এই বাহু আর এই বাহুতে কোনো চৌম্বক বল প্রযুক্ত হবে না। এবার এই আর এস আর পি কিউ বাহু, এদের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ছিল এইদিকে এবং এখানে ডাইরেকশন হলো, এখানে ডাইরেকশন উপরের দিকে, এখানে ডাইরেকশন নিচের দিকে। ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে, আর এখানে ডাইরেকশন হচ্ছে আমাদের উপরের দিকে, এখানে ডাইরেকশন উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, কারেন্ট এইদিকে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এখানেও হবে তাহলে 90 ডিগ্রি। এবার থিটা যখন 90 ডিগ্রি, থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা চৌম্বক বল কত পাচ্ছি, কিউ ভিবি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এফ কত হবে, এফ ইজিক্যাল টু বিআই স্মল এল, কারণ আমরা এই যে তারের দৈর্ঘ্য সেটাকে এল ধরবো এবং প্রস্থটাকে বি ধরবো। তাহলে আমরা বি ইজিক্যাল টু পেয়ে গেলাম বিআইএল বিল। আচ্ছা, তারপরে এবার টর্ক সমান সমান আমরা কি জানি, টর্ক সমান সমান বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে টর্ক সমান সমান বল ইন্টু লম্ব দূরত্ব যদি হয়, এবার এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। অতএব টর্ক ইজিক্যাল টু বল এখানে কত, এটা বিআইএল বিল হলো বল, আর এদের মধ্যে দূরত্ব কত, এটা। আচ্ছা, এটা এখানে স্মল এল। এবার এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কি পাই, ক্ষেত্রফল বিআইএ। এই যে আমাদের কুণ্ডলীটা, তার ক্ষেত্রফলকে আমরা যদি এ ধরে নিই, অর্থাৎ বি ক্রস এ করলে যদি এ পাই, তাহলে আমাদের টর্কের রাশিমালা হয়ে যাচ্ছে বিআইএ। এবার যদি কুণ্ডলীতে এন সংখ্যক পাক থাকে, সেই ক্ষেত্রে রাশিমালাটা কী হবে, এন সংখ্যক পাক থাকলে টাউ ইজিক্যাল টু বিআইএনএ বিনা। এটা মনে রাখা সহজ, এন সংখ্যক পাক থাকলে বিআইএনএ হয় বিনা। আর শুধুমাত্র একটা তড়িৎবাহী তারের জন্য বলটা হলো বিল, বল হলো বিল তড়িৎবাহী তারের জন্য, আর টর্কের মান হয়ে গেল বিআইএনএ বিনা। আচ্ছা, এরপরে কোনো তড়িৎবাহী তারের উপর অন্য তড়িৎবাহী তারের উপর ক্রিয়া, সেটা আমরা দেখব। আচ্ছা, এটা কি হবে, ধরলাম এটা একটা তড়িৎবাহী তার যার মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা একটা তড়িৎবাহী তার যার মধ্য দিয়ে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে, কমন। তাহলে এই তড়িৎবাহী তারের জন্য এই তারের কোনো একটা বিন্দু আমি নিলাম, এই বিন্দুটা ও, এই ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমরা অসীম দৈর্ঘ্যের ধরে নেব। অসীম দৈর্ঘ্যের তারের জন্য কোনো নির্দিষ্ট বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হয়, আগে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করি। বি ইজিক্যাল টু μ0/4π 2I বাই আর। এখানে যেহেতু I1 কারেন্ট, এটা আমরা ধরে নিলাম I1। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড হলো আমাদের এটা। এবার দেখো এই তড়িৎবাহী তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড এটা। এবার এই তড়িৎবাহী তার যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, যেমন এটা, এই যে আমাদের তড়িৎবাহী তার,
সেটা বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ছিল। তাহলে এই তড়িৎবাহী তারের উপর কত চৌম্বক বল প্রযুক্ত হয় সেটা কত আমরা বের করেছি, বিআইএল বিল। তাহলে এই তড়িৎবাহী তার এর মধ্য দিয়ে যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর জন্য সেটা কত বল অনুভব করবে, এটাও একই বল অনুভব করবে। অতএব এফ ইজিক্যাল টু কত হবে, বিআইএল বিল। আমরা যদি দৈর্ঘ্যটা আপাতত এল ধরে নিলাম, এই তারের দৈর্ঘ্যটা এল, ঠিক আছে। এবার বি এর মান কত, এটা μ0/4π2I1/r, এটা হলো বি। এখানে আই বলতে I2টাকে বোঝানো হচ্ছে, ইন্টু I2 ইন্টু এল, ঠিক আছে। এবার যদি আমরা একক দৈর্ঘ্যের জন্য বের করি, একক দৈর্ঘ্যের জন্য বল, সেটা এফ ইজিক্যাল টু তাহলে কী হবে, μ0/4π2I1I2/r, এলটা এখন কত হয়ে যাবে 1, এটা হলো টোটাল দৈর্ঘ্য। আর যদি আমরা একক দৈর্ঘ্যের জন্য বের করি তাহলে হয়ে গেলো আমাদের এই যে বল তার মান μ0/4π2I1I2/r। অর্থাৎ এই একটা তড়িৎবাহী তার, এই একটা তড়িৎবাহী তার, এই তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই আই কারেন্ট জন্য এই তড়িৎবাহী তারের নির্দিষ্ট যে কোনো বিন্দুতে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড সেটার মান হয় μ0/4π2I1/r। এবার তার মানে এই যে তারটা, এই তারটা এতটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, এই বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। যদি এই তারটা বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, তার মধ্যে I2 কারেন্ট প্রবাহিত হলে এর জন্য যে চৌম্বক বল প্রযুক্ত হবে সেটা রাশিমালা বিআইএল বিল। তাহলে আমরা সেটাই লিখেছি বিআইএল বিল। এবার বি এর মান এখানে বসিয়েছি, আই এর মান I2, এল এর ভ্যালুটা লিখে দিলাম এল আপাতত। আমরা বের করব একক দৈর্ঘ্যের জন্য, এটা এল দৈর্ঘ্যের জন্য, একক দৈর্ঘ্যের জন্য বের করলে এটা হয়ে যাবে 1। তাহলে এই রাশিমালাটা আমাদের কাজের μ0/4π2I1I2/r। তাহলে এই গেল আমাদের সমস্ত থিওরি। এরপর আমরা চলে যাব অঙ্কের মধ্যে। চলো তাহলে আমরা শুরু করে দিলাম কোশ্চেন নম্বর 1 থেকে। কি বলা হয়েছে, চৌম্বক ক্ষেত্রের মাত্রীয় সংকেত। আচ্ছা, সর্বপ্রথম আমাদের চৌম্বক ক্ষেত্রের মাত্রীয় সংকেতটাই বের করতে হবে। আমরা দেখেছিলাম থিওরি করার সময় যে চৌম্বক ক্ষেত্রের মাত্রীয় সংকেত বের করতে গেলে আমাদের যে লরেঞ্জ বল বা চৌম্বক বল তার সাহায্য নিতে হবে। কোশ্চেন নম্বর 1 আমরা জানি এফ ইজিক্যাল টু চৌম্বক বল ইজিক্যাল টু কিউভিবি। অতএব বি ইজিক্যাল টু কী হয়, F/QV। এফ এর মাত্রা mL/10⁻², বলের যেটা মাত্রা, আর আই এর মাত্রা কিউ এর মাত্রা IT, আর ভি গতিবেগের মাত্রা ইন্টু L/10⁻⁻1। তাহলে দেখো এল কেটে দেব, এখানে টি এর পাওয়ার পজিটিভ 1, এখানে -1, তাহলে এটাও কেটে যাবে। তাহলে কি থাকছে, m/10⁻², এই আইটা চলে যাবে উপরে, I-1। এটা কোন অপশানে আছে, m/2I-1, এটা আছে অপশান বিতে। এরপর চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, I এম্পিয়ার তড়িৎবাহী এল দৈর্ঘ্যের একটি রুজু পরিবাহীকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো। অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে, π²I/L × 10⁻⁷, πI/L 10⁻⁷, πI/L² × 10⁻⁷, πI²L × 10⁻⁷। আচ্ছা, দেখো যে এল দৈর্ঘ্যের একটা পরিবাহী তার কে বাঁকিয়ে যদি আমরা অর্ধবৃত্তে পরিণত করি, তাহলে এই যে ব্যাসার্ধ ধরবো, আমরা ধরি অর্ধবৃত্তের যে ব্যাসার্ধ পাওয়া যাবে সেটা হলো আর। অতএব অর্ধবৃত্তের পরিধি স্যার কত হবে, পরিধি বৃত্তের পরিধি কত হয় 2πr। অতএব অর্ধবৃত্তের পরিধি হবে কত, πr, 2πr/2 πr। এই πr সমান কত, আমরা কত দৈর্ঘ্যের তারকে বাকি অর্ধবৃত্তে পরিণত করেছি, এল দৈর্ঘ্যের তারকে। অতএব πr সমান হয়ে গেল আমাদের এল। অতএব r = L/π। এই রাশিমালাটা আমাদের কাজে লাগবে। এবার আমরা একটা বৃত্তের কেন্দ্রে, বাইসাওয়ার্ট সূত্রের সাহায্যে আমরা দেখেছি বৃত্তের কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রের মান সেটা কত হয়, μ0I/2r। তাহলে লিখব যে আমরা জানি বৃত্তের
কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয়? বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র সমান সমান μ0I/2r। অতএব অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র এর অর্ধেক সমান সমান 1/2 × μ0I/2r। ঠিক আছে, এবার আমরা কি করব? 1/2 μ0 এর মান কত? 4π × 10⁻⁷ I/2 ইন্টু আর এর মান কত? L/π। ঠিক আছে, হ্যাঁ এবার দেখো এই 2 গুণ করলে 4, এই 4-এর সঙ্গে এগুলো কেটে যাবে, এই পাইটা চলে যাবে উপরে। এটা হলো পাই স্কোয়ার ইন্টু 10⁻⁷ ইন্টু I, আর নিচে একটা L। ওকে, তাহলে কি হবে? I পাই স্কোয়ার ইন্টু 10⁻⁷/L এরকম আছে। পাই স্কোয়ার কোনটাতে আছে? পাই স্কোয়ার I/L ইন্টু 10⁻⁷। অপশান এটার সঙ্গেই ম্যাচ করছে। কোশ্চেন নম্বর 3 কী বলা হয়েছে? আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কক্ষপথে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে n সংখ্যক বার আবর্তন করে কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? আচ্ছা, আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে চৌম্বক ক্ষেত্রের যে মান সেটা এখনই আমরা লিখেছিলাম। কোশ্চেন নম্বর 3 লিখব যে আমরা জানি আর ব্যাসার্ধের বৃত্তপথে চৌম্বক ক্ষেত্র বৃত্তপথের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B = μ0I/2r। এখানে বলা হয়েছে যে I কারেন্ট বলতে কোনটা? যে একটা ইলেকট্রন প্রতি সেকেন্ডে n সংখ্যক বার আবর্তন করে। অতএব I = আমরা q/t। প্রতি সেকেন্ডে কয়বার আবর্তন করছে? n বার। তার মানে q হয়ে গেল এখানে আমাদের n × e, একটি ইলেকট্রনের আধান। আর কয়বার আবর্তন করছে? n বার। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। অতএব I সমান আমরা এখানে পাচ্ছি ne। এই মানটা এখানে আমরা বসাবো, I এর জায়গায় ne/2r। হ্যাঁ, এটা কোন অপশানে আছে? μ0 ne/2r, এটা আছে আমাদের অপশান সিতে। এই গেল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 4। কী বলা হয়েছে? 50 পাকের একটি ঘন শনি বিশিষ্ট তারের কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার, কুণ্ডলীর ব্যাসার্ধ 25 × 10⁻² মিটার, সেটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। আচ্ছা, এবার পাক সংখ্যা দেওয়া আছে, একই ফর্মুলা ব্যবহার করেই হয়ে যাবে আমাদের। এটাতেও একই রাশিমালা লাগবে। তাহলে আমি কি করছি যে নিচেরটা ক্লিয়ার করে দিলাম। আমরা জানি আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালা সেটা তো একই থাকবে, এইটুকু ক্লিয়ার করে দিলাম। এটা গেল আমাদের কোশ্চেন নম্বর 4। এরপর কি আছে? যে মানগুলো দেওয়া আছে, তাই না? হ্যাঁ, যদি n সংখ্যক পাক থাকে তাহলে আমাদের এই রাশিমালাটা সামান্য পরিবর্তন হয়ে যাবে, μ0 ni/r। এবার ভ্যালুগুলো আমরা বসাবো। b = μ0 এর ভ্যালু 4π × 10⁻⁷। তারপর n পাক সংখ্যা কত বলেছে? 50, কারেন্ট 10, 2 ব্যাসার্ধ হয়ে গেল আমাদের 25 × 10⁻²। এবারে ক্যালকুলেশন। তাহলে 25 × 2 = 50, এই দুই কেটে যাবে। তারপরে 4π এখানে থাকলো, এটা চলে যাবে উপরে 10⁻⁻, এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 10⁻1, 10⁻2, 10⁻3, এটার সঙ্গে বিয়োগ করে দিলে তাহলে হবে 10⁻⁴। এবার মিটার -2, এটা আছে অপশান বিতে। এই গেল আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান।
এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 5। কি বলা হয়েছে? আচ্ছা, কোশ্চেন নম্বর 5-এ বড় একটা গল্প দেওয়া আছে। আগে আমি গল্পটা পড়ে দিচ্ছি। গতিশীলমান আধান এবং তড়িৎ প্রবাহের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তড়িৎ বণ্টনের জন্য যে সাধারণ সমীকরণ ব্যবহৃত হয় তাকে বায়ু-সাভার্ট সূত্র বলা হয়। তড়িৎ বণ্টনের জন্য যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় তা নির্ণয় করার জন্য অবশ্যই তাতে গুণফল ভেক্টর সংশ্লিষ্ট থাকে এবং তা অবশ্যই কলনবিদ্যা সম্পর্কিত সমস্যা। যেহেতু তড়িৎ প্রবাহ থেকে ক্ষেত্র বিন্দুর দূরত্ব ক্রমাগত পরিবর্তনশীল হয়, এই সূত্র অনুযায়ী কোনো একটি বিন্দু ডিএল দৈর্ঘ্য সম্পন্ন তড়িৎবাহী দৈর্ঘ্য ও প্রবাহিত তড়িৎ প্রবাহ আই এবং ক্ষুদ্র তড়িৎবাহী তার থেকে আর দূরত্ব ক্ষুদ্র তড়িৎবাহী থেকে দূরত্ব আর হলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য ডিবি ইজিক্যাল টু মিউ নট আই বাই 4 পাই ডেল এল ক্রস আর বাই আর কিউ। কমন, এটা তো আমরা থিওরিতেও পড়েছিলাম, তাই না? সেটাই এখানে গল্পের আকারে দেওয়া আছে। আমরা একবারে যেগুলো কোশ্চেন সেখান থেকেও শুরু করতে পারি। তাহলে 5-এর কোশ্চেন নম্বর 1 আমি সেটাতে চলে গেলাম। কি বলা হলো? একটি ক্ষুদ্র তড়িৎবাহী দৈর্ঘ্য ডিল এল এর জন্য তার থেকে আর দূরত্বে ক্ষুদ্র পরিবাহী বরাবর তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র ডিবি এর দিকে হয়। ডিবি এর যে দিক সেটা কি হয়? উক্ত বিন্দুর অবস্থান ভেক্টর আর বরাবর তড়িৎবাহী দৈর্ঘ্য ডিএল বরাবর ডিএল ও আর উভয়ের সঙ্গে লম্ব বরাবর এবং কেবলমাত্র ডিএল এর সঙ্গে লম্ব বরাবর। আমরা এখনই যে গল্পটা পড়লাম সেখানেও দেখতে পেলাম, আর তাছাড়া আমরা থিওরিতেও দেখেছিলাম যে আমাদের যে ডেল বি বায়ু-সাভার্ট সূত্র অনুযায়ী ডেল বি সেটা কী বেরোয়েছিল? ডেল বি যদি একে আমরা সাধারণ রূপে লিখি তাহলে, আচ্ছা প্রথমে সাধারণ রূপে লিখছি মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। একেই যদি আমরা ভেক্টর রূপে লিখি তাহলে আমরা কি পাবো? মিউ নট বাই 4 পাই আই ডেল এল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার, অথবা মিউ নট বাই 4 পাই অথবা মিউ নট বাই 4 পাই আই ডেল এল। এবার আর ক্যাপটাকে আমরা আর ভেক্টরে পরিণত করে দিলাম, আর এটা হয়ে গেলো তাহলে আর কিউব, কারণ আর ক্যাপ ইজিক্যাল টু আর ভেক্টর বাই আর। তাহলে আর ক্যাপের জায়গায় এই আর ভেক্টর বাই আর বসালে আমরা এটা পেয়ে যাব। এটা ভেক্টর, এটাও ভেক্টর। তাহলে দেখো এইবার আমরা যখন এই ম্যাগনেটিক ফিল্ডের মান ভেক্টর রূপে প্রকাশ করলাম তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ক্রস প্রোডাক্ট আছে। ক্রস প্রোডাক্ট থাকলে এই ক্রস প্রোডাক্টের ডাইরেকশন কোন দিকে হয়? এই ডেল এল এর দিকেও লম্বভাবে এবং আর এর দিকেও লম্বভাবে। ক্লাস 11-এ ভেক্টরেই আমরা এটা পড়েছি, অথবা আমরা এটা ম্যাক্সওয়েল কর্ক স্ক্রু যে নিয়ম সেক্ষেত্রেও সেটা প্রয়োগ করেও বের করতে পারি। এই ছিল আমাদের একটা তড়িৎবাহী তার, এর ক্ষুদ্র অংশ ডেল এল এদিকে, এটা হলো আর, তাই না? এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে ডেল এল থেকে আর এর দিকে যখন আমরা একটা স্ক্রুকে ঘোরাবো, ডেল এল থেকে আর এর দিকে, তাহলে স্ক্রুটা কোন দিকে যাচ্ছে? ভিতরের দিকে। এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হয়? ভিতরের দিকে। তাহলে আমাদের যে ডেল এল সেটা আছে তলের এই বরাবর, আমাদের যে আর ভেক্টর সেটা আছে এই বরাবর, আর ম্যাগনেটিক ফিল্ড আমরা পেলাম ভিতরের দিকে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড ডেল এল আর আর উভয়ের উপর লম্ব হয়। তো 1 নম্বরের উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি। হ্যাঁ, ডেল এল ও আর উভয়ের উপর লম্ব। ঠিক আছে, ডেল এল ও আর উভয়ের উপর লম্ব। এরপর আমি শুরু করলাম 5-এর 2। কী বলা হয়েছে? এল দৈর্ঘ্যের একটি সরলরৈখিক তড়িৎবাহী তারের জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র 1/r এর রূপে হ্রাস পায়, 1/r² রূপে হ্রাস পায়, 1/r³ রূপে হ্রাস পায়। যখন আর ইনফিনিটি তখন তা সসীম মানের দিকে অগ্রসর হবে। আচ্ছা, একটা এল দৈর্ঘ্যের তড়িৎবাহী তারের জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালা সেটা কি হয়? 5-এর 2। আমরা জানি এক্ষেত্রে যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বি সেটা হবে μ0/4 I বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, যেখানে থিটা 1 এবং থিটা 2 হলো আমাদের যে তড়িৎবাহী তার এই অভিমুখে যদি তড়িৎ প্রবাহিত হয়
তাহলে এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল, এখান থেকে আর দূরে পি বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব। এটা হলো আমাদের পি বিন্দু। তাহলে θ1 হলো এই ডিএল ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল, এটাকে বলবো θ2, এবং এই আর ভেক্টর এই ডিএল ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেটাকে বলবো θ1। একটাকে পজিটিভ ধরলে একটাকে নেগেটিভ ধরবো, কমন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বি, এই রাশিগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বি সমানুপাতি 1/r। তো দূরত্বের সঙ্গে সেটা কী রূপে হ্রাস পাবে? 1/r। এটা হবে অপশান এ, কমন। এই গেল আমাদের 5-এর 2 নম্বরে কী বলা হয়েছে, দুটি দীর্ঘ সরলরেখা পরিবাহী পরস্পর সমান্তরালে রাখা হলো, প্রত্যেকটির মধ্য দিয়ে আই তড়িৎ একই দিকে প্রবাহিত হচ্ছে এবং তাদের মধ্যে ব্যবধান 2r। মধ্যবিন্দুতে চৌম্বকক্ষেত্র প্রাবল্য কত হবে? μ0I/r 4 μ0I/r 0 μ0I/r। আচ্ছা, এই হলো একটা তার, এই হলো একটা তার, এর মধ্য দিয়ে এর মধ্য দিয়েও আই কারেন্ট একই দিকে প্রবাহিত হচ্ছে। তাদের মধ্যে যে মোট ডিস্টেন্স, হ্যাঁ, সেটা হলো কত? 2r, সেটা হলো 2r, ঠিক আছে। তাহলে এদের মধ্যবিন্দুর দূরত্ব কত হবে? r, এখান থেকেও r, কারণ এইবারে কোনো একটা অসীম দৈর্ঘ্যের রুজু পরিবাহী তারের জন্য সেখান থেকে r দূরত্বে যে ম্যাগনেটিক ফিল্ডের মান সেটা কত হয় অসীম দৈর্ঘ্যের জন্য? কোশ্চেন নম্বর 5-এর 3 আমরা জানি, সেক্ষেত্রে বি যেটা হবে সেটা হয় μ0/4π 2I/r একটা তারের জন্য, ওকে। এরপর এখানে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে এই মধ্যবিন্দুতে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব তার ডাইরেকশানটা কী হবে। দেখো, এবার ডাইরেকশান বের করার জন্য আমরা ব্যবহার করব ডান হাতের মুষ্টি নিয়ম। তাহলে তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে এই অভিমুখে, আমরা এই যে বাকি আঙুলগুলোকে ঘোরাবো কোন দিকে? ভিতরের দিকে। তাহলে এই তারের জন্য এই মধ্যবিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে বলতে আমরা একে ক্রস দিয়ে প্রকাশ করলাম। এরপরে এই তারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো এবং এর মানও কী হবে? সেম, একই হবে। আচ্ছা, এটাকে বললাম আমি B1 এবং এই তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে বললাম B2। এটা হবে μ0/4π 2I/r। এর ডাইরেকশান কী হবে? এর ডাইরেকশান হলো তাহলে ক্রস। এর ডাইরেকশান কী হবে? যদি আমরা এবার এই তড়িৎবাহী তারের তড়িৎ প্রবাহীর অভিমুখে আমাদের বুড়ো আঙুলকে রাখি, আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব কোন দিকে? এই দিকে। তাহলে আমাদের এই আঙুলগুলোকে ঘুরিয়ে এই প্রান্তে নিয়ে আসতে হবে, এখানে দেখো আমাদের যে আঙুলগুলো বাইরের দিকে নির্দেশ করছে, তার মানে এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বাইরের দিকে। একে আমরা কী অক্ষর দিয়ে প্রকাশ করি? কী চিহ্ন দিয়ে? ডট দিয়ে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ডট। তাহলে আমরা দেখতে পেলাম একটা ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, একটা ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, দুটো একে অপরের অপোজিট। তাহলে অপোজিট হলে দুটো ফোর্স পরস্পরকে নেগলেক্ট করে দেবে এবং দুটো ফোর্সের মান যেহেতু সমান B1 মাইনাস B2 করব, একে অপরের অপোজিটে কাজ করছে, এটা ডট। তাহলে মান সমান হলে এদের বিয়োগফল কত হয়ে যাবে? 0। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি। অপশান সিটাতে 0 দেওয়া আছে, হ্যাঁ, অপশান সি। এই গেল আমাদের 5-এর 3। এরপর আমি শুরু করলাম 5-এর 4। এখানে কী বলা হয়েছে? বায়ু-সাভার্ট এর সূত্র বিকল্পভাবে যে রূপে প্রকাশ করা হলো তা হলো কুলম্বের সূত্র, এম্পিয়ারের চক্রীয় সূত্র, ওহমের সূত্র, গাউসের সূত্র। আচ্ছা, এটা তো ডাইরেক্ট থিওরি কোশ্চেন। আমরা জানি বায়ু-সাভার্ট সূত্রের যে বিকল্প রূপ সেটা এম্পিয়ারের চক্রীয় সূত্র। 4 নম্বরের অপশান বি, 5-এর 4, এটা হলো অপশান বি। এরপরে আমরা চলে যাব 5-এর 5। এখানে কি বলা হয়েছে? প্রদত্ত তড়িৎবাহী সংস্থায় ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে। 4টা অপশান দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে। তাহলে আগে আমরা এই ছবিটি করে নিই। কি দেওয়া আছে? যে এই একটা অক্ষ আর এইভাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এইভাবে আর এইভাবে, ঠিক আছে। এই হলো আই কারেন্ট, এদিকে অসীম আর এদিকেও অসীম। এইখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে। এই যে দূরত্ব সেটা আর, এই যে দূরত্ব এটা ব্যাসার্ধের সমান, এটা অর্ধবৃত্ত। একটু ঠিক করে দিই, এটা হচ্ছে অর্ধবৃত্ত, হ্যাঁ, এটা হলো আমাদের অর্ধবৃত্ত, এটা হলো অর্ধবৃত্ত। তাহলে এটাও আর
আর কারেন্ট এইখানে এইভাবে প্রবাহিত হয়েছে, তারপরে এই দিক দিয়ে বেরিয়ে গেছে। তো আমরা এই যখন ও বিন্দুতে, এই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব, তিনটা পার্ট পাবো। একটা হচ্ছে এই অর্ধঅসীম তার এইটুকু অংশকে, এদিকে আমি বললাম পি, এটাকে বললাম কিউ। এই পি কিউ এর জন্য একটা চৌম্বক ক্ষেত্র পাবো। আর এটা কিউ আর এই বিন্দুটাকে বললাম এস, তাহলে কিউ আর এস অর্ধবৃত্তের অংশের জন্য ও বিন্দুতে একটা চৌম্বক ক্ষেত্র পাবো। এবং এই আর এদিকে বলে দিলাম এক্স, এটা হচ্ছে এস আর এক্সের জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র পাবো। তাহলে চলো নির্ণয় করি। তাহলে লিখব যে প্রদত্ত চিত্রানুযায়ী ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে পিকিউ তারের জন্য, পিকিউ তারের পিকিউ অংশের জন্য, এটাকে আমি বললাম B1, এবং আরেকটা কি কিউ আর এস অর্ধবৃত্তের জন্য, এটাকে আমি বললাম B2, এবং বাকি হচ্ছে এস আর এক্স তারের জন্য, এটাকে আমি বললাম B3। তাহলে আমাদের B1, B2, B3 নির্ণয় করতে হবে। এবার দেখো, এবার আমরা ডাইরেক্ট ফর্মুলাগুলো ব্যবহার করব। একটা অর্ধবৃত্তাকার অর্ধঅসীম তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা কী হবে? অতএব B1 ইজিক্যাল টু, আমরা কি জানি অর্ধঅসীম তারের জন্য μ0/4π I/r, তাই না? I/r। অসীম দৈর্ঘ্যের তারের জন্য হয় 2I/r, অর্ধ অসীমের জন্য I/r। তাহলে B1 আমরা পেয়ে গেলাম। এরপরে B2, বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, এটা তো অর্ধবৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয়? μ0I/2r, এটা হলো বৃত্তের কেন্দ্রে। তাহলে অর্ধবৃত্তের কেন্দ্রে কী হবে? 1/2 × μ0I/2r, তাহলে সমান সমান কী হলো? μ0I/4r। আচ্ছা, এখানে ব্যাসার্ধটা কিন্তু ক্যাপিটালে দেওয়া আছে, তাই এটা আমরা ক্যাপিটালে করে দিলাম। আর কারেন্ট তো আই দেওয়া আছে, এটা ক্যাপিটাল আর। আরেকটা এটা B3টা হয়ে যাবে 0, কারণ কোনো একটা তারের অর্ধঅসীম তারের যখন অক্ষের উপরই বিন্দুটা অবস্থিত হবে, সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মান হয়ে যায় 0। B3টা হয়ে গেল 0। অতএব মোট চৌম্বক ক্ষেত্র, অতএব ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র B = B1 + B2 + B3। এবার ভ্যালুগুলো বসাবো। B3 তো 0, μ0/4π I/r প্লাস μ0I/4r, এখান থেকে μ0/4r কমন যাবে, μ0I/4r, তাই না? μ0I/4r। এখানে কি থাকছে? এখানে থাকছে, আচ্ছা এখানে থাকবে 1, আর এখানে থাকবে হচ্ছে পাই, নিচে একটা পাই, এটা। এবার উত্তরটা কিভাবে দেওয়া আছে? μ0I/4r 1/π + 1। আচ্ছা, এভাবেই দেওয়া আছে, তাহলে আমিও এভাবেই লিখি। 1/π প্রথমে আছে, 1/π, প্রথমে 1/π, এই যে 1/π এখানে থাকলো, তারপরে 1। এটা কোন অপশানের সঙ্গে ম্যাচ করবে? তাহলে এটা ম্যাচ করবে অপশান এ, ঠিক আছে? এখানে পাই থেকে যাবে, আর এখানে তো সব কমন নিয়ে নিয়েছি, μ0I/4r, 1/πr। এই গেল আমাদের 5-এর সবগুলো কোশ্চেনের উত্তর। তারপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 6। কী বলা হয়েছে? একটি 1 মিটার দৈর্ঘ্যের সলিনয়েডের ব্যাসার্ধ 0.11 মিটার এবং এতে 1000 পাক জড়ানো আছে। যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ
প্রবাহ চালনা করা হয় তাহলে সলিনয়েডের ভিতরে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান, আচ্ছা সলিনয়েডের মধ্যে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলেছে। এটা আমরা যে থিওরি করলাম সেখানে দেখেছিলাম যে সলিনয়েডের মধ্যে চৌম্বক ক্ষেত্রের যে মান সেটা কত হয়, বি ইজিক্যাল টু মিউ নট এন আই। সলিনয়েডের জন্য এন ইজিক্যাল টু হয় ক্যাপিটাল এন বাই এল। আর বাকি তো সব ভ্যালু দেওয়া আছে, তাই না? তাহলে লিখবো যে আমরা জানি সলিনয়েডের ভিতরে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান। কোশ্চেন নম্বর 6 লিখব আমরা জানি সলিনয়েডের মধ্যে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বি ইজিক্যাল টু মিউ নট এন আই, যেখানে এন ইজিক্যাল টু ক্যাপিটাল এন বাই এল। এবার ভ্যালুগুলো বসিয়ে দেব। 4 পাই মিউ নটের মান 4 পাই ইন্টু 10⁻⁻7, এন এর মান 1000/1 মিটার যেহেতু দেওয়া ছিল, আর আমাদের যে আই সেটা হলো 5 অ্যাম্পিয়ার কারেন্ট। এটা বেরোবে কিসে, টেসলাতে। এবারে ক্যালকুলেশন করতে হবে সিম্পল। এখানে 1000 তার মানে 20 পাই, আর এটা 10⁻⁻7, আর এখানে 3টা, তাহলে থাকছে 10⁻⁻4। এটাই উত্তর আছে মনে হচ্ছে, 20 পাই ইন্টু 10⁻⁻4 টেসলা। হ্যাঁ, এটা হয়ে গেল অপশান এ। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।